কেউ যেন আমার সাথে কথা না বলে। যদি কথা বলতেই হয় তাহলে সে যেন ওয়াদা করে যে যেসব কাজ করেছে সেই কাজ আর কখনো করার স্পর্ধাও দেখাবে না। চৌধুরী নিবাসের চৌকাঠ পেরিয়ে কোথাও যাবে না। যদি যাওয়ার চিন্তা থাকে তাহলে এক্ষুনি আবার চলে যাক। আমরা তো পরকে কি আর পেটের কথা বলা যায়? যায় না তো। এজন্যই পেটে কথা রেখে বিপদ নিজের ঘাড়ে টেনে নিয়েছে। তাই আবার গর্ব করে বলে আমি নাকি বড় বোন, আমাকে বড় বোনের মতো সম্মান করে। এই হচ্ছে সম্মানের নমুনা। কোথায় ছেলের মা হয়ে আমি মুখ দেখাবো? তা না, সেই উল্টো আমাকে মুখ দেখিয়ে ঢ্যাং ঢ্যাং করে বেরিয়ে গেল। বড় জায়ের কথা শুনে সিমিন হু হু করে কেঁদে ফেলে। অনুশোচনায় যে বিশ্রীভাবে দগ্ধ হচ্ছেন এ কথা বলার অপেক্ষা রাখে না। ওদিকে শুদ্ধের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। সাদাত চৌধুরী আর জুবাইয়ের চেষ্টা চালিয়ে ছুটে চলেছে ওদের উদ্ধার করতে। যে শীতলকে কিডন্যাপ করেছে সে নাকি খুব ডেঞ্জারাস মানুষ। কি যে হবে বুঝে উঠতে পারছেন না কেউ। সব মিলিয়ে পুরো চৌধুরী নিবাসে চলছে শ্বাসরুদ্ধকর অবস্থা। এমনিতেই সব এলোমেলো, তার উপরে জায়ের অভিমানী কথাবার্তা শুনে সিমিন যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পেল না। না চাইতেও বসে পড়তেই জলদি সিতারা আগলে নিলেন ওনাকে। কাঁদতে কাঁদতে দুজাই জড়িয়ে ধরলেন। কান্নার মাত পড়লেও এ বিপদের মাঝে পূর্বের কথা উঠালেন না কেউ। আর না কারো প্রতি কেউ রাগ পুষিয়ে রাখলেন। শখ ছলছল চোখে শুধু দেখে গেল তিন মায়ের অভিমান ভাঙার পর্ব। সে মনে মনে দোয়া করতে লাগলো আবার যেন চৌধুরী নিবাসে সুখ ফিরে আসে, আবার যেন সুখের হাট বসে, আবার যেন সব ভাই বোনরা খুনসুটি আড্ডায় মেতে উঠতে পারে। তাদের প্রতি ঘনিয়ে আসা সকল বিপদ দূর হোক, সমস্ত অশান্তি যেন কর্পূরের মতো উড়ে যায়। মাকে বাড়ি পৌঁছে দিয়ে স্বর্ণ ছুটেছে সায়নের পার্টি অফিসে, কিন্তু সায়ন সেখানে নেই। অফিসের দরজায় তালা ঝুলানো। রুবাব সায়ন কোথায় জানে না কেউ। বাংলা প্রচলিত কথায় আছে বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। স্বর্ণ আজমকে নিয়ে সায়নের খোঁজ করতেই জানা গেল শুদ্ধের গোপন ল্যাবের সন্ধান পেয়েছে ইগরের লোক। তবে কোনোভাবে ভেতরে ঢুকতে পারছে না। বারবার ভুল পাস দেওয়াতে সেটা লক হয়ে গেছে। সারা রাত ধরে আপ্রাণ চেষ্টা করেছে লক ভাঙার, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। কিন্তু কোনোভাবে যদি ওরা ভেতরে ঢুকতে পারে তাহলে শুদ্ধের অক্লান্ত পরিশ্রমের ফল ইগর বিনা বাধায় হাতিয়ে নেবে। যেখানে লাখ নয় হাজার কোটি টাকা চলে আসবে হাতের মুঠোয়। ইগর যে এটার উদ্দেশ্যে আবার দেশে ফিরেছে বুঝতে বাকি নেই। তাছাড়া ঐশ্বর্যও আছে যে ওই ল্যাবে। ইগর যে পরিমাণে রেগে আছে ঐশ্বর্যের হাতের কাছে পেলে শ্বাস আটকে মেরে ফেলবে। কিন্তু থামাতে হবে, যে কোনো মূল্যেই থামাতে হবে। খবরটা শুনেই স্বর্ণ লাগাতার ফোন দিতে থাকলো সায়নকে, কিন্তু সায়ন বা রুবাব কেউ কল ধরছে না। এক টাকারে কল দিতে দিতে এক পর্যায়ে কল রিসিভ করলো সায়ন। বলল, এদিকে আসা লাগবে না, বাড়ি যা। আমার ভাইয়ের সম্পদ রক্ষা করার জন্য আমি যথেষ্ট। রুবাব ভাই কোথায়? রুবাব, শুদ্ধর বাকি ফ্রেন্ডেরা সবাই এখানেই আসে। থেকে করেছেটা কি? তোর বাপের বাসায় সাজাচ্ছে। কথাটা শুনে স্বর্ণ দীর্ঘশ্বাস ছাড়ল। এই ছেলে আদৌ শুধরাবে না বোধ হয়। আর তার উপরে রেগেই কত কথা শোনাবে এটাও অজানা নেই। এই জন্যই সে কথা না বাড়িয়ে বলল, ওখানে হাঙ্গামা করে মানুষ জানিও না, কাজেই সাবধান। আমি তো গু খাওয়া গরু, বুঝি না কিছু। ফোন রাখ। কথাটা বলেই সায়ন গজগজ করতে করতে কল কেটে দিল। স্বর্ণ কান থেকে ফোন সরিয়ে মৃদু হাসল। এই রাগ ভাঙাতে যে কত কি সহ্য করতে হবে। তবে সারাফাত চৌধুরী সায়নকে বাড়ি থেকে বের করেছে এই কথাটা বাড়িতে এসেই জানলো সে। কষ্ট পেলেও কাউকে কিছু বলেনি। পাগলটা বাড়ির বাইরে থাকতে পারে না খুব ভালো করেই জানে সে। বাড়ির খাবার না খেলে অস্থির অস্থির করে, হোক বা ডাল ভাত, তবুও তার বাড়ির খাবারই চাই। সে যাওয়ার পর কিছু কি খেয়েছে নাকি এভাবেই ছুটে বেড়াচ্ছে। মনে মনে এসব ভেবে বাড়ির দিকে হাঁটা ধরলো স্বর্ণ। আজম পেছন পেছন গিয়ে স্বর্ণকে বাড়িতে পৌঁছে দিয়ে ছুটলো সায়নের কাছে। কারণ সায়ন তাকে কল করে বই বই করে বলেছে স্বর্ণ যেন কোনোভাবে এদিকে না আসে। এসেও কাজের কাজ কিচ্ছু হবে না, কারণ শুদ্ধের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ইগর হাত ভর্তি করে লুটে নিয়েছে শুদ্ধের সব পরিশ্রমের ফল। আরেকটা দুঃখজনক ব্যাপার, ঠিক সময় পৌঁছালেও কেউ ঐশ্বর্যকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারেনি। ঐশ্বর্যের শরীরের এক পাশ ঝলসে গেছে এসিড জাতীয় কিছুতে। বেচারি আপ্রাণ চেষ্টা করেছিল ভাইতুল্য শুদ্ধের এক একটা আবিষ্কার রক্ষা করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। বরং গুরুতর আহত হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছু হবে বলা যাচ্ছে না।
তার অবস্থা যেমন তেমন এখন রুবাবকে সামলানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ছেলেটা পাগলের মতো হাউমাউ করে কাঁদছে। ভালোবাসার পীড়া যে এত যন্ত্রণাদায়ক আগে জানা ছিল না। এদিকে চৌধুরী নিবাসে যা অবস্থা, এখন এসব কথা কাউকে বলবে, বরং শুনলে সবাই আরো ভেঙে পড়বে। আরেকদিকে শুদ্ধ কি করছে, পেয়েছে কিনা সেসব ভাবলে ওর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। কোন দিকে যাবে সে? শুরুতেই শুদ্ধকে একা ছাড়তে চায়নি সে, কিন্তু শুদ্ধ বারণ শুনেনি। তাকে বাড়ির দিকে নজর রাখতে বলে একাই বেরিয়ে পড়েছে। তবে এখন স্বর্ণকে বলা মাত্রই চলে আসতে ঠিকই, কিন্তু বাড়ির মানুষকে সামলানোর জন্য কাউকে দরকার। এই জন্য সে ঘটনা গোপন রাখলো। কিন্তু সব ঘটনা কি চাইলেই গোপন রাখা যায়? যায় না। বরং কিছু ঘটনা বাতাসের আগেই ছুটতে শুরু করে। সায়নের ভাবনাকে চুরচুর করে সেটাই ঘটল চৌধুরী নিবাসে। ভোরের ফুটতেই শারাফাত চৌধুরীর কাছে খবর চলে এলো। ওনার পরিচিত এক বিজনেসম্যান সায়নকে ভোর থেকেই হসপিটালে ছোটাছুটি করতে দেখে এই খবরটা ওনাকে জানালেন। হতবাক হয়ে শুনে উনি ভেবে বসলেন শীতলের কিছু একটা হয়ে গেছে। যদি না হয় তাহলে রুবাব এভাবে কাঁদবে কেন? বোনরা তো ভাইদের কলিজা। ওনাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সীতারা জায়নামাজটা গুছিয়ে উঠিয়ে রাখেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কোনো খবর পেলে? হসপিটালে যেতে হবে সীতারা, দ্রুত চলো। হসপিটালে? কেন? কথাটা বলেই উনি গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। সীতারা হাঁক ছেড়ে বাকিদের ডাকতে ডাকতে কেঁদে ফেলেন। ওনার কান্নার আওয়াজে বাকিরা ছুটে এসে উপস্থিত হয় ড্রয়িং রুমে। সারা রাত জেগে থাকা ছোটরা কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। শুয়ে থাকতে থাকতে চোখটা কেবল বুজে এসেছিল। হঠাৎ কান্নার শব্দে ছুটে এসে বিস্ময় নিয়ে দেখলো বড় মা কাঁদছে। সীতারা সিমিন নামাজ কোরআন পড়ে হিজাব খোলার সময় পায়নি। ওনারাও ছুটে এসে দাঁড়াতেই শারাফাত চৌধুরী তাড়া দিল গাড়িতে গিয়ে বসতে। শখকে বললেন সাম্যসৃজনের খেয়াল রাখতে। শীতলের কিছু হয়েছে ভেবে কাউকে বাড়িতে রাখা গেল না। বাড়িতে থাকার কথা বলতেই তারাও হাউমাউ করে কাঁদতে লাগলো। অগত্যা ওনাদের সবাইকে নিয়ে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। সিক্রেট ডোন চট্টগ্রাম। শুদ্ধ শীতলের দিকে যেতে গিয়েও থামলো। দেখে ইয়াসির তাকে উস্কাতে লাগলো। এমন এমন কথা বলল যে শুদ্ধের রাগের পারদ বাড়ল। ইয়াসির যদিও এটাই চাইছিল, কারণ উস্কালেই শুদ্ধ হয় তাকে মারতে আসবে, নয়তো শীতলকে উদ্ধার করতে এগিয়ে যাবে। যেটাই করুক তাকে পা দিলেই যেটাই করুক তারে পা দিলেই বিনা বাক্যে পথের কাঁটা দূর হয়ে যাবে। এই জন্যই তো পালানোর মতো বোকামু করলো না সে। ঠান্ডা মাথায় যদি পথের কাঁটা সরানোই যায়, তাহলে শুধু শুধু এনার্জি লস করার মানেই হয় না। কথাটা ভেবে ইয়াসির উঠে দাঁড়িয়ে তাচ্ছিলেন হাসি দিয়ে বলে, কি চৌধুরী, ভয় পাচ্ছিস নাকি? কাকে? তোর মতো ভেড়াকে? আমি ভেড়া? সম্বোধন পছন্দ হলো না? গাধা কিংবা গর্তে লুকানো ইঁদুর বললে খুশি হতি? তা এই ইঁদুরের গর্তে থেকে জীবিত বেঁচে দেখা দেখি। যদি পারিস মেনে নেব চৌধুরীদের রক্তে দম আছে, আর যদি না পারিস তাহলে আজকে তোরাই তোরাই সামনে তোরাই শীতলের ভার্জিনিটি পরীক্ষা করব। কথাটা ইয়াসিরের বলতে দেরি, কিন্তু শুদ্ধের এক লাফে তারটা ক্রস করতে সময় লাগেনি। চোখের পলকেই সে ইয়াসিরের বুক বরাবর লাথি বসিয়ে দিয়েছে। শক্তপোক্ত এক লাথিতে ইয়াসির কয়েক পা পিছিয়েও গেছে। শুদ্ধ তাকে সময় দিল না, বরং হিংস্র সিংহের ন্যায় তেড়ে গিয়ে যে মুখে শীতলকে নিয়ে নোংরা কথা বলেছে সেই মুখটাই পিস্তলের গোড়া দিয়ে থেতলে দিতে লাগলো। সেকেন্ডের মধ্যেই লাল রক্তে রক্তাক্ত হয়ে গেল। শুদ্ধের শক্ত হাতের প্যাচে ইয়াসির এমনভাবে আটকে পড়ল যে নিজেকে ছাড়াতে হাঁসফাঁস করতে লাগলো ইয়াসির। শুদ্ধের শরীরেও যেন অসুরের শক্তি ভর করেছে। সে বেশ কায়দা করে এই পিস্তলের হাতা দিয়ে বুক বরাবর বাড়ি মারতে ইয়াসির মেঝেতে ছিটকে পড়ল। এক গরম দিয়ে শীতলের কাছে গিয়ে কাশতে কাশতেই রক্তমাখা থুতু ছুঁড়ে ইয়াসির তাকালো শুদ্ধের দিকে। হাতের উল্টো পিঠে ঠোঁটের রক্ত মুছে আচমকায় ঠোঁট ছুঁয়ে দিল শীতলের কপালে। এই দৃশ্য যেন শুদ্ধকে উন্মাদ করে দিল। ভেতরে থাকা আরেক সত্তা যেন আজ মুহূর্তেই বেরিয়ে এলো। সে ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে কপালে পিস্তলের নল ঠেকিয়ে হিসিয়ে বলল, কালিমা পড়। ইয়াসির হাসল, রক্তমাখা দাঁতে বিশ্রী সেই হাসি। তবে কালিমা পড়া তো দূরে, সে ঘাড় ঘুরিয়ে শীতলের দিকেই তাকিয়ে রইল। তারপর থেমে থেমেই বলল, তোমার বোন আমার মোহ, আর তুমি আমার রন্ধে পৌঁছানো আসক্তি। কসম করে বলছি তোমার প্রতি আমার অনুভূতি অন্যরকম। বাবুই, তুমি তোমার শুদ্ধ ভাইকে ফিরে যেতে বলো। থেকে যাও আমার কাছে, আমি শুদ্ধকে নেব নিজেকে। তুমি যেমন বলবে আমি সেভাবে নিজেকে চেঞ্জ করব। বিনিময়ে তুমি আমার হয়ে যাও। আমার কাছে থেকে যাও প্লিজ।
কথাটা বলে একটু থেমে পুনরায় থুতু ফেলে বলল, আজ যদি মারা যাই তাহলে বেঁচে গেলাম, আর কোনোভাবে যদি আমি প্রাণ বেঁচে যাই, আমি আমার প্রাণ বাঁচাতে পারি, বেঁচে যাই, তাহলে তুমি আমি আমার আবার মুখোমুখি হব। এবার ঘুটকো এবার ঘুটকো ঝামেলা আদরের মাঝে আসার সুযোগ পাবে না। মিলিয়ে নিও। কথাটা বলেই শুদ্ধের বন্দুকের নলে চুমু খেতেই শুদ্ধ ট্রিগার চাপার আগে হুড়মুড় করে একদল ছেলে উপস্থিত হলো। এসেই শুদ্ধকে এলোপাথারি মারতে শুরু করে। শীতল কাটা মুরগির মতো ছটফট করলে ইয়াসির শীতলের বাঁধন খুলে দিয়ে বলে, এভাবে কাঁদে না পাখি, ও মরে যাচ্ছে। যাক, আমি তো আছি, আমি ভালোবাসবো তোমায়। কোনো কথা শোনার অবস্থায় নেই শীতল। গগনবিদারী চিৎকার করে তার একটা কথাই বলে যাচ্ছে বারবার। আপনারা থামুন না, মারছেন কেন ওকে? শুদ্ধ কথাটা বলেই শীতল ইয়াসিরকে ধাক্কা মেরে শুদ্ধের কাছে ছুটে গেলেও শুদ্ধকে ছুতে পারল না। তার আগে ইয়াসির তাকে ধরে বাহু ডোরে আগলে নেয়। শীতলের ভেজা চোখ মুছে দিয়ে বেশ আদুরে সুরে কান্না থামাতে বলল। ততক্ষণে হাসান আর শুদ্ধ মারতে মারতে শুয়ে ফেলেছে ছেলেগুলোকে। হঠাৎই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটতেই সকলে ছিটকে দূরে গেল। একের পর এক বিস্ফোরণ হতেই ইয়াসির দ্রুত সকলকে বেরিয়ে যেতে বলে নিজেও শীতলকে কাঁধে তুলে নেয়। কিন্তু কয়েক পা এগোতেই শুদ্ধ এক পা বাড়াতেই ইয়াসির হোঁচট খেয়ে তাল হারিয়ে পড়তে পড়তে বেঁচে গেল। শুদ্ধ অপেক্ষা না করে ইয়াসিরের বাঁ পায়ে শুট করে দেয়। ইয়াসিরের ব্যথাতুর কণ্ঠ শুনে একটু দূরে এগোনো ছেলেগুলো ফিরে আসার আগেই তার কপালে পিস্তল ধরল শুদ্ধ। হাসান নিজেও উঠে দাঁড়িয়েছে। ইয়াসির আটকে গেছে দেখে বুড়াক ছেলেদের মাঝে দাঁড়িয়ে নিজেকে আড়াল করে শুট করলো শুদ্ধর বুক বরাবর। শুরু থেকে হাসান খেয়াল করেছিল বুড়াককে। এখন তার হাতে পিস্তল দেখে চিৎকার করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো শীতল। তার টার্গেট বুঝে হাসান আর শীতল দুজনেই তড়িৎ শুদ্ধকে একটা ধাক্কা দিয়ে সারালো ঠিকই, কিন্তু গুলি বিঁধল শীতলের বাহুতে এবং নিজেকে সামলে না নিতেই ভুলক্রমে পা দিল কারেন্টের তারে। সেকেন্ডের মধ্যেই কারেন্টের শকে শরীর কেঁপে উঠল শীতলের শরীর। শুদ্ধ তার দিকে যেতে গেলে হাসান শুদ্ধকে সরিয়ে দেয়। চিৎকার করে বলল শীতলকে এখন না ধরতে, কিন্তু শুদ্ধ শুনলে তো। সে আবারও ছুটে যেতে গেলে হাসান শুদ্ধকে পেছন থেকে শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলল, থাম ভাই থাম, ওকে ধরিস না, তুইও মরে যাবি। সুইচ খোঁজ। শুধুই নিজেকে ছাড়াতে ছাড়াতেই সবাইকে অবাক করে দিয়ে ইয়াসির খোঁড়াতে খোঁড়াতে গিয়ে সুইচ অফ করে দেয়। শীতল ধপ করে পড়ে মেঝেতে। হাসান কোনোভাবেই শুদ্ধকে ধরে রাখতে পারছে না। চিৎকার করে শুদ্ধ তাকে ছাড়তে বলছে। এক পর্যায়ে শুদ্ধ হাসানকে ধাক্কা মেরে দৌড়ে গেল শীতলের কাছে। মাথাটা তুলে নিল নিজের কোলে। গাল চাপড়ে ডাকতে লাগলো করুণ সুরে, কিন্তু ততক্ষণে শীতলের চোখ বুঝে গেছে। শক্ত মেঝেতে আছড়ে পড়ে কপালে সবুজ কাল সেটে পড়ে গেছে। সে আবারও ডাকলো, এই এই ওঠ না শীতল, এই শীতল, আমি ডাকছি তো নাকি? খবরদার বলছি, অজ্ঞান হওয়ার ভান করবি না, খুব মারবো কিন্তু। কথাটা বলে হঠাৎ খেয়াল করলো শীতল শ্বাস নিচ্ছে না। দুহাত দিয়ে বুকে চাপ দিল, কাজ হলো না। এবার মাউথ টু মাউথ রেসপিরেশন করলো। আবার ডাকলো, শীতল, এই শীতল, দেখ না আমি এসেছি, চোখ খোল, তাকা আমার দিকে, তাকা। আমার আমিটাকে কেড়ে নিয়ে এখন আমাকে ছেড়ে চলে যাওয়ার পায়তারা করছিস তুই? কেন, আমাকে জ্বালানোর শখ মিটে গেছে এত তাড়াতাড়ি? তুই না বলেছিলি আমার বউ হবি, আমার সঙ্গে তোর স্বপ্নের দেশ নরবেতে যাবি, আমার হাত ধরে গোলাপি রঙা আকাশ দেখবি? আমি এসেছি তো, তাকা প্লিজ, একবার তো তাকা। ভেজা কণ্ঠে কথাটা বলেই শুদ্ধ থামলো। জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে এই প্রথমবার স্বেচ্ছায় শীতলের কপালে খুব যত্ন করে আদর দিল। এটা করতে গিয়েও তার চোখ দিয়ে অঝরে কয়েক ফোঁটা অশ্রু পড়ল অবচেতন শীতলের গালে। কত যত্নে হাত বুলালো গলগল করে রক্ত বের হওয়া শীতলের বাহুতে। কাপা কাপা হাতে সে সেখানে রুমালও বাঁধল। তারপর শীতলকে কোলে তুলে বিড়বিড় করে বলল, তোর মৃত শরীরের ভার বহন করার শক্তি কি আমার আছে বল? নেই তো, একদমই নেই। খবরদার মরার পায়তারা করবি না। যদি করিসও তবে জেনে রাখ, তোর কবরের পাশের কবরটা হবে তোর বিশুদ্ধ পুরুষের। কথাটা বলেই টালমাটাল পায় শীতলকে নিয়ে সে বেরিয়ে এলো। হাসান নিজেও বেরিয়ে এলো শুদ্ধের পেছন পেছন। অ্যাঞ্জেলিকা উড়ে এসে বসলো শুদ্ধের কাঁধে। শব্দ করে ডাকতে লাগলো শীতলকে। তার ডাকে সাড়া না দিলে উড়ে গিয়ে বসলো শীতলের পেটের উপর। হাতে দুটো ঢোকর দিয়ে বোঝালো তাকে একটু আদর করতে, কিন্তু শীতল কি আর সেই অবস্থায় আছে? অতঃপর তারা গাড়িতে ছুটলো আশেপাশের হসপিটালে। বিপদের দিনে নাকি বিপদ না এলে বিপদ মানায় না। ছোটখাটো হসপিটালের যা সন্ধান পেয়েছিল সেখানে নাকি ডাক্তার থাকে না, এখনো নেই। নার্সগুলো যেন ভিআইপি কোনো পার্সন। তাদের কিছু বললে গুরুতর
গুরুত্বই দিল না, মুখ বাঁকিয়ে ফোন টিপায় মনোযোগ দিল। অন্য সময় হলে এদের সাইজ করে তবেই শুদ্ধ বের হতো, কিন্তু হাতে সময় নেই দেখে হাসান জেট হসপিটালের মাঠে আনার ব্যবস্থা করলো। জেটের চালকও আশেপাশে থাকায় দ্রুত চলে এলো। তারা উড়াল দিল ঢাকার পথে। এটুকু সময়ে শুদ্ধ শীতলকে এমনভাবেই তার বাহু ডোরে আগলে রাখলো যেন ছাড়লেই সে হারিয়ে যাবে। অতঃপর তারা ঢাকায় নিজস্ব হসপিটালে পৌঁছাতেই ডাক্তার নার্সরা ছুটে এলো। স্ট্রেচারে শীতলকে শুয়ে ছুটে গেল ওটি রুমে। বন্ধ ওটি রুমের দরজার দিকে একবার তাকালো নিজের রক্তাক্ত হাতের দিকে, তারপর বিড়বিড় করে বলল, আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করবি না, ফুলেও না। আমি কিন্তু এসব ফাজলামো মোটেও বরদাস্ত করব না। কেননা আমার এই জীবন ভাজা ভাজা করার জন্য হলেও তোকে প্রয়োজন। আমার অশান্ত বুকটা শান্ত করতে তোর কুৎসিত মুখের হাসিটুকু প্রয়োজন। যদি এর বিপরীতে কিছু ঘটে, তবে আমি আমার জীবনের মায়া করব না, একটুও করব না। বিশ্বাস না হলে ফাঁকি দিয়ে মিলে নিস তোর অনুপস্থিতিতে শুদ্ধর কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকে কিনা, আমি রাখি কিনা। আমি মুখে বলেছি ভালোবাসি না, বাসবও না, তবে ছেড়ে থাকার কথা একবারও তো বলিনি। বলবই বা কিভাবে? ছেড়ে থাকতে পারলে তো। শুদ্ধ আব্বা আমার। দোতলার ওটি রুমের সামনে দাঁড়ানো শুদ্ধ কারো বিস্ময় ভরা কণ্ঠস্বর শুনে পিছন ফিরে তাকায়। তার থেকে 2 হাত দূরে সিরাত, সাম্য, সৃজনের হাত ধরে চুপটি করে দাঁড়িয়ে আছে। চোখে হতবাক চাহনি। শুদ্ধ এখানে কেন? কখন এসেছে? একা কেন? এসেছে যখন তাদেরকে জানালো না কেন? কথাটা চিন্তা করে উনি দ্রুতই শুদ্ধের দিকে এগিয়ে গেলেন। পুনরায় জিজ্ঞাসা করার আগে হাসান এসে কিছু বলতেই শুদ্ধ ওনাকে দাঁড়াতে বলে দ্রুত পায়ে কোথায় যেন চলে গেল। উনি এবার আশেপাশে তাকালো। একজন নার্স বলল, বাকি কথা বলার আগে ওনারও ডাক পড়তে উনিও ছুটে চলে গেলেন। সিরাত হতবাক হয়ে তাকিয়ে রইল শুধু। ওনারা খবর পেয়ে সকালবেলায় হসপিটালে ছুটে এসে ঐশ্বর্যের ঘটনা জেনেছে। শান রাত থেকে ঐশ্বর্য নামের মেয়েটার জন্য ছোটাছুটি করছিল, তাও জানা গেছে। আর মেয়েটা কে? রুবাব যে মেয়েটার প্রতি কতটা দুর্বল সেই ঘটনাটাও স্পষ্ট। কাউকে বাড়তি করে বলার প্রয়োজন পড়েনি। ছেলের বিপদের খবর শুনে রাগ ভুলে কিছুক্ষণ আগেই শতরূপা চৌধুরীও ছুটে এসেছেন। এসেই ছেলেকে বুকে জাপটে ধরে বলেছেন, সব কিছুর মালিক আল্লাহ, ধৈর্য ধরো বাবা, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। রুবাব মায়ের হাত আঁকড়ে ধরে কোনো কথাই বলতে পারেনি, অঝরে কেঁদেছে শুধু। তারপর সবাই মিলে ছেলেটাকে কত বোঝালো। ওনারা এতক্ষণ 3 তলার ওয়েটিং রুমে বসেছিলেন। মেয়েটার একটা ভালো সংবাদ পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছেন, কিন্তু ঐশ্বর্যকে নিয়ে ডাক্তার কোনো রকম আশার সংবাদই দিতে পারেনি। বাঁচবে নাকি মরবে তাও বলেনি, শুধু এইটুকুই জানিয়েছে তার শরীরের চামড়া এমনভাবে ঝলসেছে সেটা পূর্বের মতো কখনোই হবে না। কথাটা শুনে রুবাব মলিন হেসে জবাব দিয়েছে, চেহারা নিয়ে চিন্তা নেই, সে বাঁচবে তো, পারলে তাকে বাঁচান। কথাটা শুনে ডাক্তার কিছুক্ষণ ছেলেটার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস চেপে স্থান ত্যাগ করে। ওনারা এসেছিলেন খুব সকালের দিকে, এখন বাজে বেলা 12টা। এত বেলা হয়েছে অথচ কারো গলা দিয়ে পানিটুকু অবধি যায়নি। সবাই শুকনো মুখে ভালো একটা সংবাদের আশায় বসে আছে। এদিকে সবার কান্নাকাটি, মন খারাপ দেখে সাম্য, সৃজনও কাউকে কিছু বলার সাহস করতে পারেনি। শাহানও নেই, তারা হসপিটালে এসে তাকে দেখতেও পায়নি। এতক্ষণ না খেয়ে থেকে সৃজন সাম্যকে খোঁচা মেরে দৃষ্টি আকর্ষণ করে। সাম্য তাকালে মিনমিন করে মায়া মায়া স্বরে বলে, ভাইয়া আমার না পেট ব্যথা করছে, বোধহয় ক্ষুধা লেগেছে, কিছু মেচো খেলে বোধহয় ভালো লাগতো। ভাইয়ের কথা শুনে সাম্য চমকে পাশ ফিরে তাকায়। সচরাচর সৃজন তাকে ভাইয়া সম্বোধনে ডাকে না, কারণ তারা যমজ। তবে সৃজন যখন বিপদে পড়ে কিংবা কোনো ব্যাপারে সমাধান খুঁজে পায় না, তখনই ডাকে পরিবর্তন আনে। সাম্যকে বড় ভাইয়ের আসনে বসিয়ে দিয়ে মনের শেয়ার করে সমাধান চায়। তবে ভাইয়ের ক্ষুধা লাগার কথা শুনে সাম্য সবার দিকে তাকালো। এবার কি হবে? ভাই খেতে চাচ্ছে, খাবার কোথায় পাবে? একটু দূরেই ফিল্টারে পানি খাওয়ার ব্যবস্থা দেখে 1 গ্লাস পানি এনে ভাইকে দিল। কিন্তু পানি খেয়ে তো ক্ষুধা যেন মাথা চাড়া দিয়ে উঠল।